নির্বাচন নিয়ে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রী বললেন, নাশকতাকারীদের একটাকেও ছাড়া হবে না, ধরা হবে ফুটেজ দেখে দেখে। আলতাফ ও হাফিজের 21 মাসের জেল, আব্বাসের মামলার রায় 24 জানুয়ারি। ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না, মন্তব্য বিএনপি নেতাদের। ভয় নয়, স্বেচ্ছায় ভোট দেবে সবাই, বলেছেন ওবায়দুল কাদের। রাজনৈতিক আস্থার অভাবেই ঘটছে কিছু সহিংসতা, বললেন সিএসি। ভোটের পর সংকটে পড়বে ক্ষমতাসীনরা, বলছেন বিশ্লেষকরা। ভয় নেই, নিষেধাজ্ঞা এলে মোকাবেলা করবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র সচিব। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে, তাই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। ঢাকা থেকে ভার্চুয়ালি দেশের 6 জেলায় নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে কথা বলেন সরকার প্রধান। বিএনপিকে সন্ত্রাসী ও জামায়াতকে যুদ্ধাপরাধী দল আখ্যা দিয়ে তিনি বলেন, এরা না এলেও ভোটারদের উপস্থিতিতেই অংশগ্রহণমূলক নির্বাচন হবে। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা কার্যালয় থেকে শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, নরসিংদী এবং বান্দরবনের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষের স্বস্তি আসে। নির্বাচিত আর গণতান্ত্রিক সরকার আছে বলেই দেশ উন্নত হয়েছে। নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার ধারাবাহিকভাবে 2008 থেকে 9 থেকে এই 23 পর্যন্ত সরকারে আছে বলেই তো বাংলাদেশ উন্নত হয়েছে। এর আগে যারা ছিল তারা তো এক কদম আগাতে পারেনি, দেশকে পিছিয়ে দিয়েছিল। আজকে সেই অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। সেই কারণেই একমাত্র আওয়ামী লীগ পারবে ক্ষমতা আসলে সেই অগ্রযাত্রা ধরে রাখতে। তার জন্যই নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা জনগণের ঘরে ঘরে যাবেন, দুয়ারে দুয়ারে যাবেন, আপনারা ভোট চাইবেন, নৌকা মার্কায় ভোট দিয়ে যেন আমাদের সেবা করার সুযোগ দেয়। আগামী নির্বাচন নিয়ে সরকার প্রধান বলেন, নির্বাচন হতে হবে জনগণের উপস্থিতিতে, উৎসব মুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে নানা রকম চক্রান্ত, সেই কারণেই যাতে নির্বাচন একটা পরিবেশটা যেন সুন্দর হয়, উৎসব মুখর হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। কারণ একটা রাজনৈতিক দল বিএনপি যে হচ্ছে সন্ত্রাসী দল, আর একটা দল জামাত সে হচ্ছে যুদ্ধাপরাধী দল। আর এরা নির্বাচনে না আসলে নির্বাচনে অংশগ্রহণ হবে না, এটা আমরা বিশ্বাস করি না। নির্বাচনের অংশগ্রহণ হবে জনগণের সমাবেশ হলে, ভোটারদের আগমনে এবং ভোটারদের অংশগ্রহণেই এখানে নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন। একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন, যার যার ভোট সে চাইবেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। 2041 সালে বাংলাদেশ হবে স্মার্ট সোনার বাংলা। জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও দেশ সেবার সুযোগ পাবেন বলেও আশা আওয়ামী লীগ সভাপতির। পরে শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর, নরসিংদী এবং বান্দরবন জেলার নেতাকর্মীদের নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেন। অনেক অনেক ধন্যবাদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেছেন, সাংবাদিকদের উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না, তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। 28 অক্টোবর বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত গণমাধ্যম কর্মীদের সাথে গণভবনের সাক্ষাতের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। সরকার প্রধান আহত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং সেদিনের নির্মমতার কথা শোনেন। বলেন, হামলাকারীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। পরাজয়ের ভয়ে ভোটে আসেনি বলেও মন্তব্য তার। শেখ হাসিনা বলেন, চোরা পথে আসতে পারবে না, সে কারণে ভোট বানচালে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। আহত গণমাধ্যম কর্মীদের পাশে থাকার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক আন্দোলন সংগ্রাম অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এইভাবে সাংবাদিকদের একসাথে পেটানো, টার্গেটদেরকে টার্গেট করে মারা, যেভাবে আঘাতগুলি তোমাদের উপর ঠিক মাথায় আঘাত করা, মানে তোমাদের মানে জীবনটা নিয়ে নেওয়ার মতনই একটা অবস্থা সৃষ্টি করা, এটা আমি আসলে আমার নিন্দা করা ভাষা নেই। জাতির পিতা হত্যাকারীদেরও যেমন বিচার করছি, তাদেরও বিচার করেছি। কাজে আজকে যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, তারা যদি মনে করে পার পেয়ে যাবে, সেটা তার পার পাবে না। ছবি দেখে দেখে, ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করে সব কটাকে শাস্তি দিতে হবে। যারা তোমাদের উপর হামলা করছে একটাও ছাড়া পাবে না, আর হুকুমদাতা যে তাকেও ছাড়বো না।
নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতির আগমন কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে অপেক্ষায় সাধারণ মানুষ। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। টানা 5 বছর পর বরিশাল আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সাজ রব পুরো এলাকা জুড়ে। কোথাও চলছে রাস্তা মেরামত, কোথাও শোভাবর্ধন, আবার কোথাও সীমানা প্রাচীর নির্মাণ। তার এই আগমনকে ঘিরে মঞ্চসহ প্রস্তুত করা হয়েছে বঙ্গবন্ধু উদ্যান সহ আশপাশের এলাকা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এরই মধ্যে কয়েক দফা প্রস্তুতি সভা করা হয়েছে। গঠন করা হয়েছে সফর সমন্বয় কমিটিও। তিনি যা করেছেন অতীতের কোনো সরকার তা করে নাই। আমাদের এই বরিশালে বিশ্ববিদ্যালয় হয়েছে, আব্দুর রব সেনেবাস সেতু হয়েছে, তারপরে আপনি যতই দক্ষিণ দিকে যাবেন সেই পায়রা সেতু, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু, পদ্মা সেতুর কথা আমাদের তো বলতেই হবে। মঞ্চে আমাদের 400 নেতৃবৃন্দ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা সহ 400 নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত থাকবে। এমন জনসভা হবে যা বরিশালবাসী এটা প্রত্যক্ষ করবে। ইনশাল্লাহ আমাদের সেই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা চাই এই ঐতিহাসিক জনসভাকে সাফল্য করার জন্য। এদিকে দক্ষিণাঞ্চল ঘিরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। এখন তো আমাদের ঢাকার সাথে মানে এখন আর কোনো ফেরি নাই, এখন তো যে কোনো ঢাকার বরিশালের মধ্যে পার্থক্য না। উল্লাসিত যে নির্বাচনের আগে এত একটা ভালো প্রোগ্রাম সে করবে এখানে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু করেছে, লেবুখালী ব্রিজ করেছে, লেবুখালী ক্যান্টনমেন্ট, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট করেছে, এই বেকুরটা সেতু করেছে। এবারে সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে দক্ষিণাঞ্চলের আরও উন্নয়নের বাণী শোনার অপেক্ষায় এই অঞ্চলবাসী। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদকে 21 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলার রায় আবারও পিছিয়ে 24 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মঞ্জুরুল ইমাম পিছিয়ে 24 জানুয়ারি নির্ধারণ করেন। এদিকে গুলশান থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ সহ 19 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে সিএমএম আদালত। এর মধ্যে 11 জনকে খালাস দেওয়া হয়। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হানিফকে 2 ধারায় 18 মাস ও 3 মাস মোট 21 মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 2011 সালের 4 জুন রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে বিএনপি নেতাকর্মীরা রাস্তার উপর সমাবেশ করেন। সমাবেশ চলাকালে পুলিশের কাছে বাধা আক্রমণ করেন আসামিরা। এমন অভিযোগে গুলশান থানায় মামলা। বিভিন্ন মেয়াদে 8 জন যে সাজা হয়ে 4 জনের, এর মধ্যে যে এয়ার ভাইস মার্শাল আলতাফ সাহেব এবং মেজর হাফিজ এবং মেজর হানিফ, তাদের বয়স এবং তাদের সামাজিক অবস্থার কারণে তাদের সাজাটা হয়েছে 2টি ধারায়। 133 ধারায় হয়েছে 3 মাস বিনাশ্রম এবং 425 ধারা যেটা অগ্নিসংযোগ, সেই 1.5 বছরের সাজা দেওয়া হয়েছে বিনাশ্রম। এই রায়ে আমাদের কাছে মনে হয়েছে এটা আইনানুগ হয়নি, কারণ এই মামলার বাদী এজাহারকারী এই বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করতে আসেননি। এই মামলার 26 জন সাক্ষ্যর মধ্যে মাত্র 7 জন সাক্ষ্য নিয়ে বিজ্ঞ আদালত এই রায় দিয়েছেন। এই ফরমায়েশি রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। এই রায়ে আমরা সংক্ষুব্ধ। এদিকে বিএনপি নেতারা বলছেন নামী নির্বাচনের খেলা চলছে। হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না। জনগণ এই তামাশার একতরফা নির্বাচন বর্জন করবে। রাজধানীতে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন নেতারা। শুক্র শনিবার আরও 2 দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ।
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। সকালে দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে। পরে এক অনলাইন সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আরও 2 দিন কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেন তিনি। আগামীকাল শুক্রবার 29শে ডিসেম্বর এবং আগামী পরশু শনিবার 30শে ডিসেম্বর এই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। জাতীয় প্রেস ক্লাব এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, এই নির্বাচন সরকারের মেয়াদ বৃদ্ধির চেষ্টা মাত্র। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই যে আপনার পছন্দের প্রার্থী বাছার সুযোগ যেহেতু এই নির্বাচনে নাই, অতএব এই নির্বাচন আপনারা বর্জন করুন। এই নির্বাচন একটা অবৈধ সরকার, একটা দুর্নীতিবাজ এবং দেশের মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র। আপনারা তাদেরকে না বলুন এবং এই নির্বাচনী খেলা ব্যর্থ করে দিন। রাজধানীর গোপীবাগের রেলগেট থেকে দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এরপর গোপীবাগ ও টিকাটুলির বিভিন্ন এলাকায় জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় 7 জানুয়ারির নির্বাচনকে একতরফা তামাশার নির্বাচন উল্লেখ করে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জাতীয় প্রেস ক্লাব এলাকায় ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় প্রশাসন দিয়ে বিএনপিকে আজকে তারা ধ্বংস করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের পতনের আন্দোলনে ছিলাম। এখন যদি কোনো অঘটন ঘটে দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তাই 7 তারিখে নির্বাচনে বর্জনের জন্য আমরা লিফলেট বিতরণ করছি, জনগণকে সম্পৃক্ত করছি। ইনশাল্লাহ আশা করি 1 তারিখ থেকে জনগণকে আরও সম্পর্কিত করে 7 তারিখের অবৈধ নির্বাচনে মানুষ বর্জন করবে এবং সেই বর্জনের মধ্যেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এছাড়াও ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনসমর্থন ছিল না বলে বিএনপি তাদের আন্দোলন টেনে নিতে পারেনি। 28 অক্টোবর বিএনপি জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রত্যাখ্যান করে জনসমর্থনের অভাবে সন্ত্রাসের দিকে ঝুঁকে তারা চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে নির্বাচন ছাড়া কিছু ভাবছে না আওয়ামী লীগ। ভোটারদের কেন্দ্রে আনতে কোনো জবরদস্তি নেই জানিয়ে তিনি বলেন, মানুষ 7 জানুয়ারি স্বেচ্ছায় কেন্দ্রে যাবে। জবরদস্তির কৌশলটা মানুষকে কনভিন্স করা। জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। জনসমর্থন ছিল না বলেই তারা তাদের আন্দোলনকে আর টেনে নিয়ে যেতে পারেনি। সর্বশেষ 28 অক্টোবরের যে নগ্ন নৃশংস প্রদর্শনী তাদের কার্যক্রমে, সেটা থেকে জনগণ বিএনপি থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ তাদের কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের 87% কোটিপতি প্রার্থীর বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি দলীয় ফোরামে আলাপ করবেন তিনি।
তবে অবৈধ সম্পদ অর্জনকারী যেই হোক ছাড় দেয়া হবে না। গত 15 বছরে বাজেট বেড়েছে 12 গুণ, মাথাপিছু আয় বেড়েছে 5 গুণ। বাংলাদেশ এখন 33তম অর্থনীতি। আয় বাড়লে মানুষের আয়ত বাড়ে। অস্বাভাবিকভাবে কারো আয়টা দৃষ্টিকটু মনে হলে সেটা তো এই মুহূর্তে সরকারের কিছু করণীয়। এখন সরকার রুটিন ওয়ার্ক করছে, সময় মতো দেখবেন। প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভুল থেকে শিক্ষা। এখনকার গুরুত্বপূর্ণ বিষয় দ্রব্যমূল্য উল্লেখ করে একে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 30 ডিসেম্বরের সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখাবেন বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিরোধী এই জোটের নেতারা আরও জানান, ভোট বর্জনের মাধ্যমে সরকারকে সমুচিত জবাব দেবে জনগণ। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার মাকাল ফলের মতো হয়েছে। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, সরকারকে বৈধতা দিতেই নির্বাচনী খেলা চলছে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিরোধী নেতারা জানান, গণতন্ত্র মঞ্চের লড়াই ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াই। 7 জানুয়ারি সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেন বিরোধী নেতারা। এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তারা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকায় সহিংসতার মতো ঘটনা ঘটছে। তবে নির্বাচনকালীন বড় ধরনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না বলেও দাবি করেন তিনি। সকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে তিনি আরও অভিযোগ করেন, অনেক গণমাধ্যমই জনগণকে বিভ্রান্ত করছে। এদিকে বৈঠক শেষে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেছেন, কাউকে জোর করে ভোট কেন্দ্রে নেওয়া বা ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য করা উভয়ই মানবাধিকারের লঙ্ঘন। মাইনুল শোভনের রিপোর্ট। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, প্রতিপক্ষের পোস্টার ছেঁড়া কিংবা ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে প্রায়। সেই সাথে প্রচার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অনেক প্রার্থীর বিরুদ্ধেই। এমন পরিস্থিতিতে ইসি সচিবালয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে জাতীয় মানবাধিকার কমিশন। বৈঠক শেষে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ জানান, নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু রাখতে ইসিকে একটি লিখিত নীতিমালা হস্তান্তর করা হয়েছে। সংখ্যালঘু সহ সর্বসাধারণ যাতে নিজেদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারেন তা নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানানো হয়েছে। ভোট যদি কেউ না দিতে চায় তাহলে সেটা তার ইচ্ছা, কিন্তু এটা সত্য যে কেউ যদি দিতে চায় তাকে বাধা প্রদান করা এটা কিন্তু অনুচিত, এটা কিন্তু আইনের বরখেলাপ, এটা মানবাধিকারের লঙ্ঘন। আমি দিতে চাচ্ছি না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে দিতে, এরকম যদি এভিডেন্স থাকে তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় সঠিক না। আর সিইসি জানান, মাঠ প্রশাসন ও প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের খুব বেশি অভিযোগ পায়নি নির্বাচন কমিশন। এ সময় অনেক গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সিইসি। রাজনৈতিক দলগুলোর মধ্যে উনিও বিশ্বাস করেন বা লক্ষ্য করে থাকেন যে পারস্পরিক আস্থাটা খুবই কম। পারস্পরিক আস্থার একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে বা গড়ে ওঠা উচিত। তা না হয় আমাদের রাজনীতিতে এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় সহিংসতাটা কিছুটা থেকে যাবে। অনেক সময় গণমাধ্যম ঠিক তার যে অংশটুকু প্রয়োজন ওইটুকু কেটে নিয়ে আগে এবং পিছিয়ে বাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এদিকে ভোটের মাঠে আরও 1904 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখা নিশ্চিতে যা যা করার দরকার 28 অক্টোবরের পর তাই করা হয়েছে। এবারে ভোটের পর ক্ষমতাসীন দলও সংকটাপন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদের। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত এক ওয়েবিনারে তারা এসব কথা বলেন। 28 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতা, সেটাই কেন্দ্র করে যা করা হয়েছে, বিরোধী দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেটা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনের এই যে ইটস এন অ্যাক্ট অফ চয়েস, বিকল্প থেকে বেছে নেওয়া, এবং এই বিকল্প হইতে হবে যথাযথ। তো এখানে বিকল্প থেকে তো বেছে নিচ্ছি না আমরা, এখানে শুধু এক দল, তাদের অনুগত এবং তাদের বিশ্বস্ত বিরোধী দল,
যে গণতন্ত্র যেমন একদল দিয়ে হয় না, নির্বাচনও একদল দিয়ে হয় না। সবই নৌকা, সকলেই নৌকা নিয়ে আছেন। তারা ইতিমধ্যে যুদ্ধ শুরু করে দিয়েছেন, সংঘর্ষ শুরু করে দিয়েছেন, মারপিট শুরু করে দিয়েছেন এবং তারা একজন আরেকজনকে আহত করছেন। তার মানেটা কি? তারা কোন দলে বিলং করছে ইজ নট দ্য ইস্যু। কিভাবে ক্ষমতায় যাবে তাদের নিজেদের স্বার্থটা বড় হয়ে গেছে। অর্থাৎ আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2024-এর পর এই দলটির ভবিষ্যৎও কিন্তু খুব সংকটাপন্ন হতে যাচ্ছে। একটা অংশকে বাদ দিয়ে তার নির্বাচন হতে পারে না। প্রথম প্রশ্নটা হচ্ছে যে দুই প্রতিদ্বন্দ্বীকে বাদ দিয়ে নির্বাচন হবে কি করে? আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপ খেলে, সেখানে আপনি আর্জেন্টিনাকে বাদ দিয়ে আপনি বিশ্বকাপ খেললেন একতরফা। আমি বলছি এরপর এই যে আইনি, এই যে পর্যবেক্ষক, এইসব মানে এসব তো এখন প্রশ্নই আসে না, যেখানে নির্বাচনটাই হচ্ছে না। এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, নির্বাচন ইস্যুতে কোনো দেশ নিষেধাজ্ঞা দিলে তা মোকাবেলা করবে সরকার, আর এ নিয়ে ভয়ের কিছুই নেই। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি-ক্যাবের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী উৎসবমুখর পরিবেশে ভোট হবে, নির্বাচন ভালো হবে। এ মন্তব্য করে সরকারের ধারাবাহিকতায় অব্যাহত থাকার কথাও জানান মাসুদ বিন মোমেন। নির্বাচন নিয়ে কোন দেশ কি করলো তা নিয়ে ভাবনার কিছু নেই বলেও মত দেন তিনি। বলেন, নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে যেতে পারে কিনা সেটি এখনই বলা যাবে না। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোরও তাগিদ দেন পররাষ্ট্র সচিব। আমরা আশা করছি যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, এবং সেই ক্ষেত্রে কোনো পার্টিকুলার দেশ যদি মনে করে যে তারপরেও স্যাংশনের ইস্যু আসে, তখন আমরা উই হ্যাভ টু ফেস দ্যাট, তাই না? তো সেটার জন্য এখনই আমরা অস্থির হয়ে যাওয়া বা একটা প্যানিক সৃষ্টি করার আমি তো কোনো কারণ দেখছি না। বিএনপির কোনো কর্মসূচি আমলে নিচ্ছে না পুলিশ, তবে নাশকতার আশঙ্কা মাথায় রেখে মেট্রো রেল সহ সব স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে যারা নাশকতা করতে পারে তাদের তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। 7 জানুয়ারি নির্বাচনকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথাও জানান তিনি। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তার পরিকল্পনা নেওয়ার কথা বলেছেন হারুন রশিদ। জনগণের ক্ষতি করে এমন যে কোনো কার্যক্রম কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মতিঝিল মেট্রো রেল স্টেশনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালায় র্যাব। নিরাপত্তার জন্য যাত্রীদেরও তল্লাশির আওতায় আনা হয়েছে। এদিকে 31 ডিসেম্বর চালু হবে মেট্রো রেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে MRT 6 লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত 16টি স্টেশনে। সংবাদ সম্মেলনে আজ এই তথ্য জানিয়েছেন মেট্রো রেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে DMTCL কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দিনে 1,30,000 থেকে 1,56,000 পর্যন্ত যাত্রী মেট্রো রেলের ট্রেনে ভ্রমণ করছেন। গত বছর 31 রাতে ফানুসের কারণে মেট্রো রেলের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবার মেট্রো রেল লাইনের দুই পাশে 1 কিলোমিটার এলাকায় ফানুস ওড়ানো বন্ধে ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী SAK একরামুজ্জামান সুখেনের সমর্থনে নির্বাচনী সভা করেছেন নাসিরনগর উপজেলা পেশাজীবী ও সাধারণ জনগণ। একরামুজ্জামানের সমর্থনে তার নির্বাচনী এলাকা নাসিরনগরে ঢাকায় বসবাসরতরা বিশেষ সভা করেছেন। সভায় পেশাজীবীদের পাশাপাশি এলাকার ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটাররাও উপস্থিত ছিলেন। নির্বাচনী সভার প্রধান অতিথি ছিলেন বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক SAK আনোয়ারুজ্জামান। রাকিব আহমেদের আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বলেছেন, নাসিরনগরে একরামুজ্জামানের কলারছড়ি মার্কার জোয়ার উঠেছে। একরামুজ্জামানের সমর্থনে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী গরিবুল্লাহ সেলিম। একরামুজ্জামানের সাফল্য কামনা করে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে কলারছড়ির জন্য কাজ করার আহ্বান জানান SAK আনোয়ারুজ্জামান। আপনারা যারা নাসিরনগরবাসী ঢাকায় অবস্থান করতেছেন তাদের প্রতি আমার
সবিনয় আহ্বান যে আপনারা আগামী নির্বাচনে কলারছড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আমি আপনাদেরকে একটা নিরাপদ নাসিরনগর উপহার দিব এবং উন্নত নাসিরনগর উপহার দিব। একরামুজ্জামান এমন এক ব্যক্তি, তার কাছে বড় লোক নাই, গরিব নাই, সবাইকে সে সম্মানের সহিতই দেখেন। তা আমরা ওনার জন্য দোয়া করি, সব কিছুই আল্লাহর হাতে, ওনার জন্য দোয়া করি। আর আমরা সাথে সাথে ঘরে ঘরে যে ইভেন ওই যে একজন বলে গেলেন যে একজনের পিছনে 10 জন আছে, 20 জন আছে, এই 5-7 হাজার কিন্তু ভোট আমাদের এই ঘরেই আছে। তাহলে আমরা এটাকে কি কনফার্ম করতে পারলাম? আর কোনো ঢাকায় মিটিংয়ের দরকার আছে? এরপরের মিটিং আমরা করব আল্লাহ যদি রহমত করে পাস করার পরে ইনশাআল্লাহ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর, বললেন নাশকতাকারীদের একটাকেও ছাড়া হবে না, ধরা হবে ফুটেজ দেখে দেখে। আলতাফ ও হাফিজের 21 মাসের জেল। আব্বাসের মামলার রায় 24 জানুয়ারি, ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না, মন্তব্য বিএনপি নেতাদের। ভয় নয়, স্বেচ্ছায় ভোট দেবে সবাই, বললেন ওবায়দুল কাদের। রাজনৈতিক আস্থার অভাবেই ঘটছে কিছু সহিংসতা, বললেন সিইসি। ভোটের পর সংকটে পড়বে ক্ষমতাসীনরা, বলছেন বিশ্লেষকরা। ভয় নেই, নিষেধাজ্ঞা এলে মোকাবেলা করবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্র সচিব। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।